আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কলাবাগানে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত বাড়ির মালিক গ্রেপ্তার। জুলাইয়ের 798 মামলায় 5074 জনকে অব্যাহতির সুপারিশ। অভিযানে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ। 6 চীনা সহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের 9 সদস্য গ্রেপ্তার। রাজধানীর কলাবাগানে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলমগীর হুদা রুবেল 23 নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর কলাবাগান থানার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটি নর্থ সার্কুলার রোডের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করে। সে স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বাসার সামনে সে খেলছিল। এ সময় পাশের বাড়ির এক মালিক চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়ির দোতলায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে যায় ওই বাসায়। ভেতর থেকে দরজা বন্ধ করে রাখায় লোকজন ধাক্কাতে থাকে। এক পর্যায়ে ভেতর থেকে ওই ব্যক্তি দরজা খুলে দেয়। প্রতিবেশীরা মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত আলমগীরকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত আলমগীরের স্ত্রীসন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। বাড়িটি তাদের নিজেদের। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক সমকালকে বলেন, খবর পেয়ে রাত 11টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। মেয়েটিকেও আনা হয়। শিশুটির মা বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে। সে সুস্থ আছে এবং বাসায় রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন। গত মঙ্গলবার পল্লবীতে 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পর ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত আছে। এর মধ্যেই 23 বছরের আলমগীর প্রতিবেশী শিশুকে ধর্ষণ চেষ্টা করে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 4 আগস্ট বিকেলে রাজধানীর বাংলামোটরে আন্দোলনে অংশ নিয়ে বেলাল হোসেন রাব্বি নামে এক যুবক গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার মা জেসমিন আক্তার শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 22 জনকে আসামি করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই মামলার তদন্তে নেমে এজাহারে উল্লেখ আসামিদের মধ্যে 10 জনের বিরুদ্ধে রাব্বি হত্যাকাণ্ডে কোনো সংশ্লিষ্টতা পায়নি। তবে এজাহারভুক্ত 12 জনের পাশাপাশি এবং তদন্তে নতুনভাবে শনাক্ত আরও 6 জনের সংশ্লিষ্টতা পাওয়ায় আদালতে 18 জনের বিরুদ্ধে চার্জশিট অভিযোগপত্র দাখিল করে পিবিআই। শুধু রাব্বি হত্যা মামলা নয়, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোতে 5000-এর বেশি মানুষকে হয়রানিমূলক আসামি করা হয়েছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। এজন্য 798টি মামলায় 5074 জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। পাশাপাশি অন্তত 40টি মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। পুলিশ কোনো মামলা তদন্ত করার পর সাক্ষ্যপ্রমাণ না পেলে বা মামলাটি মিথ্যা প্রমাণিত হলে আদালতে যে প্রতিবেদন দাখিল করে সেটিকে চূড়ান্ত প্রতিবেদন বলে। এছাড়া পুলিশ গত 16 মে পর্যন্ত জুলাইয়ের 175টি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। এতে মোট আসামি 13,824 জন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন থানায় 1855টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা 799টি, হত্যাচেষ্টা সহ অন্যান্য ধারায় 1056টি। অভিযোগপত্র দেওয়া মামলাগুলোর মধ্যে 49টি হত্যা মামলা। এতে অভিযোগপত্রভুক্ত আসামি সংখ্যা 4723। এর মধ্যে 3271 জন এজাহারনামীয়, বাকি 1452 জনের নাম পুলিশের তদন্তে উঠে আসে। এছাড়া হত্যাচেষ্টা সহ অন্যান্য ধারার 126টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা 9101। এর মধ্যে 6174 জন এজাহারনামীয়, বাকি 2927 জনের নাম পুলিশের তদন্তে উঠে আসে। ফৌজদারি বিচার ব্যবস্থাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর বিয়োগ 1898 এ ধারা 173 এ সংযোজন করে বিগত অন্তর্বর্তী সরকার। এই ধারা অনুযায়ী হয়রানিমূলক কারো নাম কোনো মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে এফআইআর অন্তর্ভুক্ত হয়ে থাকলে তদন্ত কর্মকর্তা অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন এবং আদালত প্রতিবেদন বিবেচনায় নিয়ে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারবেন।
এই ধারার আওতায় ডিএমপির বিভিন্ন থানার ৩৫৪ মামলায় ৩,৮৪৯ জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এর বাইরে সিলেট মহানগর পুলিশের এসএমপি বিভিন্ন থানার ৩৯টি মামলায় ১৪৪ জনকে, চট্টগ্রামে সিএমপি ১৯টি মামলায় ৫২ জন, গাজীপুরে জিএমপি ১২টি মামলায় ২১ জন, রাজশাহীতে আরএমপি ১০টি মামলায় ২৫ জন, বরিশালে বিএমপি ৩টি মামলায় ৬ জন, খুলনায় কেএমপি ১টি মামলায় ৫ জন ও রংপুরে আরপিএমপি ২টি মামলায় ৬ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়া হয়। একইভাবে ঢাকা রেঞ্জের ৯টি জেলার ২১১টি মামলায় ৪৮৫ জন, চট্টগ্রাম রেঞ্জের ৬টি জেলার ৩৪টি মামলায় ৯৫ জন, খুলনা রেঞ্জের ৮টি জেলার ২৮টি মামলায় ৫৮ জন, রংপুর রেঞ্জের ৪ জেলার ৫টি মামলায় ৮ জন, রাজশাহী রেঞ্জের ৩ জেলার ১২ মামলায় ২৮ জন, ময়মনসিংহের ৪ জেলার ১৮টি মামলায় ৬০ জন, বরিশাল রেঞ্জের ২ জেলার ২ মামলায় ১৭ জন এবং সিলেট রেঞ্জের ৩ জেলার ২০টি মামলায় ১৪০ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস এইচএম শাহাদাত হোসাইন সমকালকে বলেন, জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৭৩ এ ধারার কার্যকর প্রয়োগ বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে নিরপরাধ ব্যক্তির হয়রানি বন্ধ, তদন্তে স্বচ্ছতা এবং আইনি প্রক্রিয়ার মান আরও উন্নত হয়। ৬১% আসামির বিরুদ্ধে প্রমাণ পায়নি পিবিআই। থানার মোট ১,৮৫৫টি মামলার মধ্যে ৭৭টির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পাশাপাশি আদালতের নির্দেশে ১৯৫টি সিআর মামলার তদন্ত শুরু করে তদন্ত সংস্থাটি। সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের ২৭২টি মামলার তদন্ত শুরু করে পিবিআই। এর মধ্যে হত্যা মামলা ৮৪টি এবং অন্যান্য ধারার মামলা ১৮৮। গত ৩০ এপ্রিল পর্যন্ত এসব মামলার মধ্যে মোট ১৬৫টির তদন্ত নিষ্পত্তি হয়েছে, যার ৪২টি হত্যা মামলা, বাকি ১২৩টি অন্যান্য ধারার। তদন্তাধীন আছে ১০৭টি মামলা। সংস্থাটির তদন্ত শেষে নিষ্পত্তি হওয়া ১৬৫ মামলার মধ্যে ১১১টিতে ঘটনার প্রমাণ মিলেছে, যার শতকরা হার ৬৭.৩। এসব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যার মধ্যে ১৯টি হত্যা মামলা ও ৯২টি অন্য ধারার। এর বাইরে ৩১টি মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, যার ১২টি সিআর ও ২টি জিআর মামলাকে মিথ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পেছনে রয়েছে নানা কারণ। এর মধ্যে কোনো সিআর মামলায় বাদীর আদালতে হাজির না হওয়া, মামলা মিথ্যা প্রমাণিত হওয়া ও একই ঘটনায় একাধিক মামলা দায়ের করা। এছাড়া অন্যান্যভাবে নিষ্পত্তি হয়েছে ২৩টি, অধিকাংশ সিআর মামলা, যেসবের বাদী অনীহাসহ নানা কারণে আদালতের কাছে আবেদন করে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়া ১১১টি মামলায় এজাহারভুক্ত মোট ৯,৬৯১ জন আসামির মধ্যে ৬১.১% বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, ফলে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এর বাইরে এজাহারনামীয় ৩৮.৯% আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলার মধ্যে বেশিরভাগই সিআর মামলা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে পূর্ববিরোধ, প্রতিশোধপরায়ণতা কিংবা মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে অনেককে এসব এজাহারে আসামি করা হয়েছিল। এমন ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল, যারা ঘটনার সময় দূরের কথা, কয়েক বছর ঢাকায় অবস্থানই করেননি। জুলাই অভ্যুত্থানের আরেক মামলা। মুদি দোকানি মো. জামাল তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভাড়া থাকেন। ২০২৪ সালের ২০ জুলাই মালিবাগ চৌধুরী পাড়ায় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন তিনি। মামলায় বলা হয়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে আশপাশের অলিগলি থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মালিবাগ চৌধুরী পাড়ায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। হামলাকারীরা তাদের ওপর গুলি চালায়। এতে জামাল গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া পড়ে। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৯৭ জনকে আসামি করা হয়। পিবিআইর তদন্তে ঘটনার সত্যতা উঠে আসে। তবে মামলায় অভিযুক্ত ১৯৭ জনের মধ্যে ঘটনার সঙ্গে ৩৮ জনের জড়িত থাকার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। বাকি ১৫৯ জনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হয়নি। তাই সম্প্রতি জড়িত ৩৮ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার, লিগ্যাল এন্ড মিডিয়া,
আবু ইউসুফ সমকালকে বলেন, যে ১০৭টি মামলা তদন্তাধীন তার প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। যে ১০ ভাগ কাজ বাকি আছে তার মধ্যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমতি, মেডিকেল সনদ ও অন্য মামলার সঙ্গে একত্রে প্রতিবেদন দেওয়ার প্রয়োজনীয়তার কারণে বিলম্ব হচ্ছে। তবে অতি শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে অনেকটা গতি ফিরলেও অভিযানে গিয়ে একের পর এক হামলার শিকার হওয়ায় ঘটছে ছন্দপতন। এমনকি অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ১ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের মধ্যেও থেমে নেই আক্রান্ত হওয়ার ঘটনা। চলতি মাসে এ পর্যন্ত ঢাকাসহ ৯ জেলায় অন্তত ১৩টি স্থানে হামলা হয়েছে। এতে আহত হন পুলিশ ও র্যাবের অন্তত ৩২ সদস্য। এছাড়া চলতি বছরের প্রথম ৪ মাসে আরও ২১৩টি হামলার ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় সিলেট ও চট্টগ্রামে মারা গেছেন পুলিশ ও র্যাবের ২ সদস্য। এছাড়া অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে সারা দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ৮৩৪টি। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টে পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন জায়গায় মব ও হামলার শিকার হয় পুলিশ। এতে পুলিশের মনোবল ভেঙে যায়। আবার অনেক পুলিশ সদস্য মামলা, সংযুক্তি, প্রত্যাহার ও চাকরি হারানোর মতো পরিস্থিতির শিকার হতে পারেন, এমন আতঙ্কে রয়েছেন। তাই পুলিশ এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। তাই অপরাধীরা মনে করছে, পুলিশ এখনও দুর্বল অবস্থানে আছে, হামলা করলে কিছুই হবে না। এর বিপরীতে তারা নিজেদের শক্তিশালী ভাবছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। গতকাল শুক্রবার রাতে অতিরিক্ত আইজিপি, ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম সমকালকে বলেন, অনেকের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা রয়েছে। পুলিশের কোনো সদস্যদের মধ্যে আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি আছে। আইন প্রয়োগ করতে গেলেও এক ধরনের ভয় কাজ করছে। কোথাও আবার এর জন্য জবাবদিহির মুখোমুখি হতে হয়। আইন প্রয়োগ করা নিয়ে তাদের মধ্যে দোদুল্যমানতা দেখা যায়। কোনো অপরাধী মনে করেন, অপকর্মে জড়ালে শক্ত ব্যবস্থার মুখোমুখি হতে হবে না। তিনি বলেন, কয়েকটি জায়গায় প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। অভিযানের মধ্যে পুলিশের ওপর হামলার কয়েকটি ঘটনার পর আমরা ফোর্সদের মনোবল শক্ত রাখার বার্তা দিয়েছি। প্রতি জায়গায় শক্ত মামলা নিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সদস্যদের আমরা সাহস দিচ্ছি, যাতে অপরাধীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া যায়। সিলেটে এক মাদক কারবারির ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব-9 একজন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করলে ইমন ওই মাদক কারবারিকে জাপটে ধরার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করা হয়। এদিকে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পুলিশকে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিকেল ৪টার দিকে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে চান তারা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। পরে রাত সোয়া ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে কৌশলে ঘটনাস্থল থেকে হেফাজতে নেয় পুলিশ। রাজধানীর দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর আত্মহত্যার জেরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশের সামনেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটনের ওপর হামলার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার অবরুদ্ধ চেয়ারম্যানকে উদ্ধার করে পুলিশ বের করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ওপর চড়াও হয় এবং গণপিটুনি দেয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ২ মাসের তুলনায় মার্চ ও ফেব্রুয়ারিতে হামলার ঘটনা বেড়েছে। পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় জানুয়ারিতে ৪২, ফেব্রুয়ারিতে ৪২, মার্চে ২৩টি এবং এপ্রিলে ৬৬টি মামলা হয়। এর আগে ২০২৫ সালে পুলিশের ওপর হামলার ৬০১টি ঘটনা ঘটে। এর মধ্যে মার্চে সর্বাধিক ৯৬ পুলিশ সদস্য আক্রান্ত হন। চলতি মাসে ১৩ হামলা। এ মাসে বিশেষ অভিযানের মধ্যে অন্তত ১৩টি স্থানে হামলার শিকার হয়েছেন পুলিশ ও র্যাব সদস্যরা। এর মধ্যে ৪টি ঘটেছে নারায়ণগঞ্জে। সর্বশেষ গতকাল বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে শ্রমিক দল নেতা ও তার সহযোগীদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ডিবি সদস্যরা। অভিযানের সময় ডিবি পুলিশের এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। দুপুর ১:৩০টার দিকে বরিশাল জেলা ডিবির ৭ সদস্যের একটি আভিযানিক দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসআই আরসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধারের সময় উজিরপুর পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে তার সহযোগী শামীম মোল্লা, মুনসুর মোল্লা ও আলাউদ্দিন পুলিশের কাজে বাধা প্রদান করেন। পুলিশের দাবি,
অভিযানের এক পর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় শ্রমিক দল নেতা আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি প্যাকেট পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। পরে ডিবির কনস্টেবল মৃণাল চন্দ্র পুকুর থেকে ওই মাদক উদ্ধারের চেষ্টাকালে আরিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁর রানীনগরে মাদকবিরোধী অভিযানে গিয়ে লাঞ্ছিত হয়েছেন পুলিশের ২ সদস্য। বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়কান্দি, বরবরিয়া, রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা করেছে। রানীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, বিজয়কান্দি গ্রাম থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চোর ধরতে এবং মাদক কারবারিদের ধরতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানকালে বিজয়কান্দি রেল ক্রসিং এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়াসহ ২ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এর আগে ১৬ মে কিশোরগঞ্জের অষ্টগ্রামে পরোয়ানাভুক্ত আসামি জুবায়ের ওরফে রুবেলকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ হামলার শিকার হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে অষ্টগ্রাম থানার ওসি মো. রুকনুজ্জামান দাবি করেন, গ্রেপ্তারের আগেই পুলিশকে ধাক্কা দিয়ে আসামি পালিয়ে যায়। পুলিশের কেউ আহত হননি। এদিকে ১৪ মে দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত হন ২ এএসআই। তখন গ্রেপ্তার আসামিও হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রবিউল ইসলাম পটল ও তার ভাই রাসেল শেখকে গ্রেপ্তারে মধ্য সিঙ্গিমারি গ্রামে অভিযান চালানো হয়। তখন মাদক কারবারিদের স্বজন ও প্রতিবেশীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তারা সংখ্যায় অনেক বেশি ছিল। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় করা মামলার আসামি রাসেল সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ মে রাতে সুনামগঞ্জের তাহিরপুরে মাদক ও জুয়াবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় ৪ জন আহত হন। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অবৈধ জুয়া ও পুলিশ আক্রান্ত হওয়ার অভিযোগে ২টি মামলা হয়। ২ মামলার অভিন্ন ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় হামলায় র্যাবের ৫ সদস্য আহত হন। ১২ মে রাত ৯টার দিকে লালপুরের নবীনগর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল হামলাকারীরা মাদক কারবারি। তবে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলছেন, অভিযানের আগে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য যান অ্যাব সদস্যরা। তখন স্থানীয়রা তাদের ভুয়ার অ্যাব ভেবে আক্রমণ করে। এ ঘটনায় ৩ আসামির নাম উল্লেখ করে মামলা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীতে ২১ দিনে ৩ দফায় আক্রান্ত। চলতি মাসে খোদ রাজধানীতেও ৩ দফায় আক্রান্ত হয়েছে পুলিশ। সর্বশেষ গত বুধবার দুপুরে পল্লবীর কালশির বাউনিয়া বাঁধ এলাকায় সরকারি জমি থেকে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে হামলার শিকার হয় তারা। সংশ্লিষ্টরা বলছেন, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে ওই অভিযানে বস্তির বাসিন্দারা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের সুরক্ষায় শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে বাধ্য হন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, হামলায় পুলিশের অন্তত ৫ সদস্য আহত হয়েছেন। গত ১১ মে সকালে মোহাম্মদপুরে অভিযানে গিয়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম। আরও ২ জন সামান্য আহত হন। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আক্রান্ত হওয়ার পর পুলিশ গুলি ছুড়লে আহত হন সাকিব নামে সন্দেহভাজন এক ছিনতাইকারী। পরে তাকে সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৩ মে রাতে মেহাম্মদপুরের বিজলি মহল্লার চেকপোস্টে পুলিশের ওপর হামলা চালায় মাদক কারবারিরা। চেকপোস্টে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩ জনকে আটক করার পর তাদের সহযোগীরা এ ঘটনা ঘটায়। পুলিশের ওপর হামলা হলেও কেউ আহত হননি বলে দাবি করা হয়। তবে পুলিশকে সহায়তা করতে এগিয়ে যাওয়া এক যুবক আহত হন। নারায়ণগঞ্জেই ৪ হামলা। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ৪টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ১ মে ভোররাতে নারায়ণগঞ্জের বন্দর থানার চৌধুরীবাড়ি এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই করা হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হন। ৪ মে রাতে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েক পুলিশ সদস্য আহত হন।
পরে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। ৫ মে দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের লিচুবাগ এলাকায় অ্যাবের গোয়েন্দা দলের ৩ সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এছাড়া ৬ মে নারায়ণগঞ্জ সদরের কাশীপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৫ জনকে আটক করে পুলিশ। পরে পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়া হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদি বলেন, প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের ২৭ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অটোরিকশা থেকে ফেলে দেওয়া পুলিশ সদস্যের মৃত্যু। চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস ৫৫ মারা গেছেন। ৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পরে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল কুদ্দুস চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, গত ১৫ মে রাতে নগরের পাহাড়তলী থানার রাসমণি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন কুদ্দুস। পরে চালকের সহায়তায় অটোরিকশাটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক হঠাৎ তাকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। প্রশিক্ষণের পরামর্শ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ডিন ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, ঘটনাগুলো পর্যবেক্ষণে দেখা যায়, মূলত পেশাদার অপরাধীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের অ্যাবের ওপর আক্রমণ চালায়। এর মূল কারণ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশের ওপর মানুষের আস্থার জায়গা নষ্ট হয়ে গেছে। এখন করণীয়, বিশেষ পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। পুলিশের এ সংক্রান্ত প্রশিক্ষণ খুবই কম, তাও যুগোপযোগী নয়। তাই আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, পুলিশের অন্য ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে ভালোভাবে তথ্য সংগ্রহ করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে অভিযানে যেতে হবে। তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে বলে আশা করা যায়। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক, গণমাধ্যম ও জনসংযোগ AHM শাহাদাত হোসাইন সমকালকে বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান চালানোর সময় কিছু ক্ষেত্রে সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি বা স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার চেষ্টা করে থাকে। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের নিরাপত্তা ও পেশাদারী সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন বানারীপাড়া, বরিশাল, হোমনা, কুমিল্লা এবং রানীনগর, নওগাঁ প্রতিনিধি। রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এদের মধ্যে ৬ জন চীনের নাগরিক। গ্রেপ্তারদের মধ্যে চীনা নাগরিক MAG, ঝাং জিয়াহাও, লিউ জিনজি, ওয়াংশিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু রয়েছেন। এছাড়া বাংলাদেশি নাগরিক কাউসার হোসেন, আব্দুল করিম ও রোকন উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকালে নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার প্রচারণা ও বিকাশনকদের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগের রূপায়ণ হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৪ পোর্টের ৩টি, ৮ পোর্টের একটি এবং ২৫৬ পোর্টের একটি GSM GPRS সিম মডিউল মেশিন, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬,৫,০০০ টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ডিবি জানায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া পরিচালনা, সাইবার প্রতারণা, অবৈধ ট্রানজ্যাকশন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS এজেন্ট সিম সংগ্রহ করে GSM গেটওয়ে ডিভাইসে ব্যবহার করতেন। এসব সিমের মাধ্যমে অনলাইন জুয়ার টাকা লেনদেন এবং প্রতারণার অর্থ স্থানান্তর করা হতো। প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, চক্রটি নিজস্ব অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল। এ ঘটনায় রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।